নমস্কার দর্শক বন্ধুরা, রেফ স্পোর্টস বাংলার পর্দায় আপনাদের সকলকে আরেকবার স্বাগত। আমি রাহুল, আমার সাথে রয়েছে সোমনাথ। আর এই মুহূর্তে দুটো ব্রেকিং আপডেট, দুটো বলতে গেলে ইন্ডিয়ান ফুটবলের লেটেস্ট যে দুটো ডেভেলপমেন্ট, সেই দুটো ডেভেলপমেন্ট নিয়ে আলোচনা করব আমরা এই ভিডিওতে। প্রথমত, অবনীত ভারতী, যেই নামটা আপনারা গত বছর নভেম্বর মাসেও শুনেছিলেন, যখন ইন্ডিয়া বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচ খেলতে গেছিল এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ার গ্রুপ গ্রুপ প্রবলেম ম্যাচ। যদিও সেই ম্যাচটা আনফর্চুনেটলি ইন্ডিয়া হেরে আসে, কিন্তু সেই ম্যাচের আগে যখন স্কোয়াড ঘোষণা করা হয়েছিল তখনও কিন্তু এই অবনীত ভারতীর নামটা কিন্তু ভাসছিল। কারণ সেইবার রায়ান উইলিয়ামসের পাশাপাশি এই অবনীত ভারতী, যার নেপালে জন্ম, তিনিও কিন্তু ন্যাশনাল টিমে ডাক পেয়েছিল ঠিকই, কিন্তু তার ক্লাবের কমিটমেন্টের জন্য, যেহেতু সেই সময় তিনি যে ক্লাবের হয়ে খেলেন, বলিভিয়ার যে টপ টায়ার ক্লাব, সেই ক্লাবের তখন বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ ম্যাচ ছিল, সেই কারণে অবনীত শেষমেশ ন্যাশনাল টিমের ক্যাম্পে এসে যোগ দিতে পারেননি। কিন্তু শেষমেশ অপেক্ষার অবসান। এইবার হংকং এর বিরুদ্ধে যে শেষ গ্রুপ পর্বের ম্যাচটা রয়েছে ইন্ডিয়া, যেটা যদিও ইনকনসিকুয়েন্সিয়াল, সেই ম্যাচের আর সেরকম গুরুত্ব নেই, কারণ ইন্ডিয়া অলরেডি এএফসি এশিয়ান কাপ 2027-এর কোয়ালিফিকেশন থেকে কিন্তু ছিটকে গেছে। কিন্তু এই ম্যাচের আগে যে স্কোয়াড ঘোষণা করা হয়েছে, সেই স্কোয়াডে যদিও অবনীত ভারতীর নাম নেই, কিন্তু এই মুহূর্তে যেটা আপডেট, যে খালিদ জামিল অবনীত ভারতীকে ডেকে নিয়েছেন কোচিতে। কারণ তাকে দেখে নিতে চান যে তিনি সত্যি একটা ভ্যালুয়েবল অ্যাডিশন হতে পারে নাকি ইন্ডিয়ান টিমের। আমরা বেশ কয়েক বছর ধরে পিআই ও ওসিআই প্লেয়ারদের নিয়ে আলোচনা করছি ঠিকই, কিন্তু এই মুহূর্তে ইন্ডিয়ান টিমে দেখতে গেলে এই দুজন ফুটবলার রয়েছে, রায়ান উইলিয়ামস এবং অবনীত ভারতী, যাদের জন্ম দেশের বাইরে হলো, তাদের কাছে ইন্ডিয়ান পাসপোর্ট রয়েছে, তারা ইন্ডিয়ান পাসপোর্ট হোল্ডার এবং দে আর এলিজিবল টু প্লে ফর ইন্ডিয়া। আমরা এআইএফএফ কে অনেকদিন ধরে শুনে আসছি, তারা অনেক প্লেয়ারদের সাথে কথাবার্তা চালাচ্ছে, দে আর হু আর এলিজিবল টু প্লে ফর ইন্ডিয়া। কিন্তু অ্যাজ অফ নাও এই দুই ফুটবলার, অবনীত ভারতী, তিনি ইতিমধ্যে কোচিতে ন্যাশনাল টিমের ক্যাম্পে তিনি যোগ দিয়েছেন, কিন্তু অ্যাজ অফ নাও যেটা আপডেট, তার কাছে ফিফা ক্লিয়ারেন্স কিন্তু আসেনি। আমরা বাংলাদেশ ম্যাচেও আমরা অপেক্ষায় বসেছিলাম যে রায়ান উইলিয়ামসকে আমরা জাতীয় দলের জার্সিতে অভিষেক করতে দেখবো, কিন্তু তার ফিফা ক্লিয়ারেন্স না আসায় তার সেই অভিষেক কিন্তু হয়নি। শেষমেশ আমরা আশা রাখছি যে হংকং ম্যাচে রায়ান উইলিয়ামসকে আমরা ন্যাশনাল টিমের জার্সিতে প্রথমবার খেলতে দেখবো। কিন্তু অবনীত ভারতীরও যে প্রবলেমটা রয়েছে, তিনি ন্যাশনাল টিমের ক্যাম্পে যোগ দিচ্ছেন ঠিকই, কিন্তু এখনো পর্যন্ত তার কিন্তু সেই ফিফা ক্লিয়ারেন্সটা আসেনি। আমি সোমনাথের কাছে চলে যাবো সরাসরি। সোমনাথ, অবনীত ভারতী তিনি কতটা ভ্যালুয়েবল হতে পারে অ্যাজ আ ডিফেন্ডার ইন্ডিয়ান টিমের জন্য? না, আপনি ভার্তি যদি আমরা কথা বলি অবশ্যই ডিফেন্ডারের দিক থেকে এক্সপেরিয়েন্সটা যেটা সচরাচর ভারতীয় প্লেয়ারদের মধ্যে হয় না, সেই জিনিসটা অ্যাটলিস্ট তিনি নিয়ে আসছেন। 27 বছর বয়সী ডিফেন্ডার, বলিভিয়ান টপ টায়ার ক্লাবে খেলেন, ক্লাব এবিবি মনে হয় ক্লাবটার নাম ছিল। তো সেখানে তিনি খেলেন অবশ্যই, এবং অনেক বড় লেভেলে তিনি ফুল খেলেন। নেম এটার হচ্ছে নিয়ে কোনো বলিভিয়ান ফার্স্ট ডিভিশন ক্লাব একাডেমিয়া ডেল বালোম্পি বলিভিয়ানো। এর খুব বড় নাম, বাট বলিভিয়ার টপ টায়ার ক্লাব। একদমই। এখন এবং বলিভিয়া যতই ফিফা র‍্যাংকিং এ বাকি সাউথ আমেরিকান দেশের থেকে পিছনে হোক, তাও বলিভিয়ান টপ টায়ারে খেলা মানে একটা অন্য এক্সপেরিয়েন্স নেওয়া। স্পেশালি আমরা জানি যে ল্যাটিন আমেরিকান ফুটবল কতটা টাফ হয়, কতটা ফিজিক্যাল ফুটবল হয় কম্পেয়ার টু ইউরোপিয়ান ফুটবল। তো অবশ্যই এটা একটা ভালো অ্যাডিশন ইন্ডিয়ান স্কোয়াডের জন্য অবশ্যই, এবং ফিফা ক্লিয়ারেন্সটাও আমার মনে হয় যে খুব একটা প্রবলেম হবে না। কারণ রায়ান উইলিয়ামসের সাথে এরকমই জিনিস হয়েছিল যখন বাংলাদেশের বিরুদ্ধে আমরা ঢাকাতে খেলতে গেছিলাম। সেখানেও কিন্তু রায়ান উইলিয়ামস স্কোয়াডের সাথে ট্রাভেল করেছিল। কিন্তু যেহেতু ফিফা ক্লিয়ারেন্সটা একদম ম্যাচের জাস্ট হয়তো কিছুক্ষণ আগে, জাস্ট কিছু ঘন্টা আগে এসছে, সেটার জন্য হয়তো বা ইনফেক্ট ম্যাচের পরেই এসেছিল ফিফা ক্লিয়ারেন্সটা। সেইজন্য কিন্তু তিনি সেই ম্যাচেও খেলতে পারেননি। বাট অবনীত ভারতীর কেসে হয়তো জিনিসটা অন্যরকম হতে পারে। হয়তো আমরা ম্যাচের আগে সেই ক্লিয়ারেন্স পেতে পারি। কারণ এখনো ৬ দিনের মতো সময় বাকি আছে। আজকে ২৫ তারিখ, ৩১ তারিখ ম্যাচ। বাট অবশ্যই একটা ভালো অ্যাডিশন অবনীত ভারতী ইন্ডিয়ার ডিফেন্স লাইনআপ এর জন্য, যেখানে আমরা দেখছি, এবং যেটা আমাদের প্রবলেম ভারতীয় সিনিয়র টিমে, যে স্ট্রাইকাররা আমরা খুব একটা হয়তো পাচ্ছি না, যে নাম্বার 9 পজিশনে সুনীল ছেত্রীর পর কে নেক্সট। কিন্তু এট লিস্ট ডিফেন্ডারের পজিশনে কিন্তু আমরা মানে আমাদের কন্টিনজেন্ট কিন্তু যথেষ্ট ভালো। আনোয়ার আলী দেখুন, সন্দেশ ঝিঙ্গান বলুন আপনারা। তারপরে মুম্বাই সিটি এফসিতে আগের দিন খেললেন বিজয় ছেত্রী। তিনি অসাধারণ খেলেছিলেন সেই ম্যাচটা। সেখানে বলুন পারমবীর আছেন একজন প্রমিসিং ডিফেন্ডার, এবং এখন অবনীত ভারতী। তার বয়সটাও বেশ ভালো, ২৭ বছর বয়স। তার প্রাইম এজে এখন তিনি আছেন। সো ডিফেন্ডারের দিক থেকে হয়তো ভারতীয় যে স্কোয়াডটা সেটার ডেপথ অনেকটাই বেশি। ইনফেক্ট হয়তো বাকি যে
এই এফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ার্স এর যে গ্রুপটা ছিল সেই প্রত্যেকটা দেশের দলের থেকে হয়তো ইন্ডিয়ান ডিফেন্স খুব ভালো। বাট অবভিয়াসলি একটা নতুন এডিশন খুবই ওয়েলকামিং। বাট এট দ্য সেম টাইম আমাদের প্রত্যেকটা পজিশনে বেশি করে কাজ করতে হবে। না হলে কিন্তু একটা ভালো স্ট্রং টিম গঠন করাটা মুশকিল হয়ে যাবে। এক্স্যাক্টলি, আমরা আবনিত ভারতীর যদি ক্যারিয়ারটা দেখি, বেশ ডিস্টিংগুইশ একটা ক্যারিয়ার এবং প্রচুর দেশের ক্লাবের হয়ে খেলার তার অভিজ্ঞতা রয়েছে তার। তিনি অবশ্যই নেপালে তার জন্ম হয় এবং তারপর তিনি তার ফ্যামিলির সাথে ইটলি চলে যান এবং ইটলিতে তার ছোটবেলায় যখন তার বেড়ে ওঠা তখন ইটলিতে ইউরো কাপ হচ্ছিল এবং তখন তিনি ফুটবলের প্রেমে পড়েন। যদিও ইটলিতে তিনি সেভাবে প্রফেশনাল ফুটবল খেলা শুরু করেননি, তিনি প্রফেশনাল ফুটবল খেলা শুরু করেন নাইজেরিয়াতে। কারণ সেই সময় নাইজেরিয়াতে যখন তিনি ছিলেন তখন ওয়ার্ল্ড কাপ হচ্ছিল এবং সেই সময় তিনি একেবারে ফুটবলের প্রেমে পড়ে যান এবং নাইজেরিয়াতে তিনি প্রফেশনাল ফুটবল শুরু করে। নাইজেরিয়াতে 2 বছর কাটানোর পর তিনি তার ফ্যামিলির সাথে দিল্লিতে চলে আসেন এবং দিল্লিতে থাকাকালীন তিনি দিল্লির ক্লাব শাস্ত্রী ইউনাইটেড, শাস্ত্রী এফসি তাদের হয়ে খেলেন এবং তারপর সেখানে ভালো কনসিস্টেন্ট পারফরমেন্সের কারণে তিনি ন্যাশনাল টিমের আন্ডার 16 ন্যাশনাল টিম, ইন্ডিয়ান আন্ডার 16 টিমে তিনি ডাক পান এবং সেখানে খেলেন এবং তারপর থেকে তার শুরু হয় বিদেশের ক্লাবে ট্রায়াল দেওয়া। তিনি তারপর সিঙ্গাপুরের এক ক্লাব গেল্যাং ইন্টারন্যাশনাল সেখানে তিনি ট্রায়াল দেন এবং সেখানে তিনি সিলেক্ট হন। তারপর তিনি সিঙ্গাপুরে পাড়ি দেন এবং তারপর তার ডাক আসে স্পেনের রিয়েল ভালোদালিড আপনারা সকলেই জানেন লা লিগা খেলে। সেই ক্লাবের ইউথ একাডেমিতে তিনি সিলেক্ট হন এবং সেখানে তিনি 1 বছর কাটানোর পর প্রফেশনাল কন্ট্রাক্ট তিনি সাইন করে পোল্যান্ডের এক টপ ফ্লাইট ক্লাবে তিনি 2 বছর কাটান এবং তারপর চলে যান পর্তুগিজের একটা থার্ড টায়ার ক্লাবে এবং তারপর আবার তিনি ভারতে ফিরে আসেন আইএসএল খেলতে। আইএসএল এ তিনি কেরালা ব্লাস্টার্সের হয়ে সই করেন 2019-20 মৌসুমে, কিন্তু দুর্ভাগ্যবশত সেবার তিনি একটিও ম্যাচে সুযোগ পাননি। বাট সুতরাং হোম কামিংটা তার সেরকম ফ্রুটফুল হয়নি, সুতরাং আবার তিনি পাড়ি দেন অন্যান্য দেশে। তারপর তিনি 2021-এ চলে যান জেক রিপাবলিকের এক ক্লাব এফকে ভান্সডর্ফ, সেখানে তিনি কয়েকটা ম্যাচ খেলেন। তারপর 2022-এ আবার তিনি চলে যান কিরগিজস্তানের এক ক্লাব, 2023-এ তিনি চলে যান পানামার একটা ক্লাবে এবং তারপর আর্জেন্টিনার অ্যাটলেটিকো এল লিনকুয়োনোতে লোনে যাওয়ার পর তারপর তিনি ফাইনালি সই করে এই এখন যে ক্লাবে তিনি খেলছেন, বলিভিয়ার টপ টায়ার ক্লাব একাডেমিয়া ডেল বালম্পি বলিভিয়ানো, এবং সেখানে তিনি নিয়মিত কিন্তু খেলছেন। অবশ্যই তাদের বলতে গেলে এক কথায় হি হ্যাজ ভাস্ট এক্সপিরিয়েন্স। সাউথ আমেরিকা থেকে শুরু করে এশিয়া, স্পেন, এই প্রায় সব দেশের ফুটবলেই কিন্তু তার অভিজ্ঞতা কিন্তু রয়েছে এবং আমরা আশা করছি যে তার এই যে ইনক্লুশন স্কোয়াডে যথেষ্ট আই থিঙ্ক ভ্যালুয়েবল এক্সপিরিয়েন্স অ্যাড করবে। কিন্তু অ্যাজ অফ নাও যেটা বোঝা যাচ্ছে যে তার চান্স ইটস ভেরি আনলাইকলি দ্যাট হি উইল গেট হিজ যে তিনি ডেবিউ করবেন হংকং এর বিরুদ্ধে, কারণ ফিফা ক্লিয়ারেন্সটা আসতে, হ্যাঁ সোমনাথ বললো ঠিকই, বাট আমরা রায়ান উইলিয়ামসের ক্ষেত্রে দেখেছি সেটা ম্যাচের দিন এসেছিল, যেটাতে কোনো কাজের কাজ হয়নি, রায়ান উইলিয়ামস শেষ ম্যাচ খেলতে পারেনি। সুতরাং আবনিত ভারতীরও ফিফা ক্লিয়ারেন্স যদি না আসে তাহলে কিন্তু তিনি খেলতে পারবেন না। খালিদ জামিল তাকে এইবার স্কোয়াডে ডেকেছে এই কারণেই যে তাকে একবার দেখে নিতে চান যে তিনি সত্যিই ডিফারেন্স ক্রিয়েট করতে পারেন নাকি এই স্কোয়াডে। আর সত্যি যদি তিনি ইমপ্রেস করতে পারেন খালিদ জামিলকে, তাহলে এইবার না হলো এরপর ইন্ডিয়ান ন্যাশনাল টিমের যে আপকামিং ম্যাচেস গুলো রয়েছে, টুর্নামেন্ট গুলো থাকবে, অবশ্যই এবছর সাফ রয়েছে এবং তারপর আবার নতুন সাইকেল শুরু হবে, ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার্স, এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ার, সেইগুলোতে কিন্তু আবনিত ভারতী আমাদের ইন্ডিয়ান টিমের একজন ভ্যালুয়েবল মেম্বার হতে পারবেন। সো এই গেল আবনিত ভারতী। এরপর আমরা অবশ্যই আলোচনা করব আমাদের ইন্ডিয়ান উমেন্স ফুটবল টিম অ্যান্ড আমেলিয়া ভালভার্ডে। আমরা জানি অস্ট্রেলিয়াতে যে ক্যাম্পেইনটা ছিল আমাদের ইন্ডিয়ান সিনিয়র উমেন্স ফুটবল টিমে, সেটা একেবারেই ভালো যায়নি। 3টে ম্যাচ খেলেছে এবং 3টে ম্যাচেই হার, জাপানের বিরুদ্ধে লজ্জার হার, সেসব ঠিক আছে। বাট আমেলিয়া ভালভার্ডে প্রথমে ঠিক করা হচ্ছিল যে আমেলিয়া ভালভার্ডেকে এক্সটেনশন দেওয়া হবে, বাট অ্যাজ অফ নাও এআইএফএফ এর যে টেকনিক্যাল কমিটি লিড বাই আই এম ভিজায়ন, তারা ডিসাইড করেছে যে আমেলিয়া ভালভার্ডে তিনি সেভাবে কিন্তু তার দলকে সেভাবে সেরকম ডিফারেন্স ক্রিয়েট করতে পারেননি অস্ট্রেলিয়াতে। সেই কারণে তারা সিদ্ধান্ত নিচ্ছে যে আমেলিয়া ভালভার্ডেকে এক্সটেনশন দেওয়া হবে না, উল্টে দেশীয় কোচের উপরই ভরসা রাখা হবে ইন্ডিয়ান উমেন্স ফুটবল টিমের। সোমনাথ, ইউর থটস অন দিস? আমেলিয়া ভালভার্ডের মতন একজন ওয়ার্ল্ড কাপ এক্সপিরিয়েন্স একজন কোচ, তাকে জাস্ট 6 সপ্তাহ দেওয়া হলো এফসি এশিয়ান কাপের আগে, এটা নিয়ে তোমার কি মতামত? খুবই কম সময় দেওয়া হলো বলে মনে হয় আমেলিয়া ভালভার্ডেকে, এবং এটাও কি মনে হয় আমেলিয়া ভালভার্ডের মতন এরকম একজন এক্সপিরিয়েন্স কোচই আমাদের দেশের ফুটবলের ভবিষ্যৎ হতে পারে? নাকি তুমি বলছো এই মুহূর্তে জায়গায় দাঁড়িয়ে রয়েছে উমেন্স ফুটবল, ইন্ডিয়ান উমেন্স ফুটবল টিম, সেই ক্ষেত্রে দেশীয় কোচের উপরই ভরসা করাটা উচিত হবে এআইএফএফ এর?
এমিলিয়া ভ্যালভার্ডে যদি কথা বলতে হয় তাহলে অবশ্যই তার কিন্তু যে কেরিয়ারটা সেটা খুবই ইলাস্ট্রাস কেরিয়ার। কোস্টারিকাকে দুবার তিনি ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই করেছেন। নিজের দেশকে দুবার ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই করেছে ওমেনস ফিফা ওয়ার্ল্ড কাপে। তো অবশ্যই তার যদি সিভিটা দেখতে হয় তাহলে বেশ প্রমিসিং, কিন্তু যেকোনো কোচই আরো বড় মাপের কোচ নিয়ে এলেও কিন্তু এই ৬ সপ্তাহের সময় সাফিসিয়েন্ট না কোন দেশের একটা ফুটবলকে জানার জন্য। যেখানে অবশ্যই দেশি কোচদের একটা অ্যাডভান্টেজ থাকে। ক্রিসপিন ছেত্রী তিনি পুরোপুরি ভারতীয় ফুটবলের ফাঁকফোকর সবকিছুই জানেন, ওমেন্স ফুটবলের বৃত্তান্ত। কিন্তু অ্যা নতুন একটা কোচ এসে একটা অজানা অজানা অচেনা একটা দেশে এসে সেখানে সবাই কি রকমভাবে ফুটবল খেলে, কারা ভালো প্লেয়ার, কারা কোন পজিশনে ভালো খেলতে পারে, এইটা জানা খুবই ডিফিকাল্ট। অবশ্যই যেই ক্যাম্পটা সিলেক্ট করা হয় সেই ক্যাম্পেরই একটা লিমিটেড জায়গার মধ্যে সেই প্লেয়ার গুলোকে দেখা হয় এবং তাদেরকে নিয়েই কাজ করতে হয়। বাট অবভিয়াসলি যখন এই এএফসি ওমেনস এশিয়ান কাপের জন্য একটা ভালো কোচ আনার ছিলই, তখন সেটা আগে থেকে কেন নয়? মানে যখন হয়তো ইন্ডিয়া কোয়ালিফাই করে গেল এএফসি এশিয়ান কাপের জন্য, তখনই কেন একটা নতুন কোচ নয়? এইটা নিয়ে তো অবশ্যই অনেক ইয়ে থাকবে, দ্বন্দ্ব থাকবে সকলের মধ্যেই। কিন্তু কোথাও না কোথাও একটুখানি টাইম দিতে হতো। এমন না যে প্র্যাকটিস করার টাইম, বাট টু টাইম ফর এমিলিয়া ভালভার্দে টু নো ইন্ডিয়ান ফুটবল। একদম। তারপরে ইনফেক্ট আমাদের আইডব্লিউএল চলেছে, সাফ চলেছে। তো এই খেলাগুলো যদি তিনি দেখতেন পুরো ভারত ঘুরে, ভারত ঘুরে তো দেখতে হবে না, জাস্ট হয়তো কলকাতার এখানেই থেকে আইডব্লিউএল টা যদি দেখতেন তাহলে বুঝতে পারতেন এট লিস্ট যে কোন এক্সাক্টলি। মানে অনেক প্লেয়ারদের কোন জায়গায় তারা আছে, কারা প্রমিসিং হতে পারে এবং তার যে একটা সিস্টেম আছে সেই সিস্টেমে কোন প্লেয়ার ফিট করতে পারে সবই একটা জায়গায় দেখতে পারতেন। বাট আফটার অল তাদেরকে সময় দেওয়া হয়নি এবং খুবই harsh। আমার ব্যক্তিগত মতামত অবশ্যই যে তিনি এখন যখন চলে এসেছেন তখন একদম সিজনটা শেষ করেই নয় যেতেন, বা এখন তো সামনে ইন্ডিয়ান ওমেন্স ফুটবল টিমের জন্য এমন কোনো বড় মাইলস্টোন নেই। যা ইনফেক্ট যা আছে আবার ৪ বছর পরে আছে। সো কিছুদিন হয়তো সময়টা দেওয়া যেতে পারত। বাট যেটা টেকনিক্যাল কমিটি ডিসাইড করেছে যে তাকে আর রাখা হবে না এবং যখন এই জিনিসটা পাবলিক হয়ে গেছে, একদম ইন্ডিয়ান ফুটবল টিমের টুইটার হ্যান্ডেলেই পোস্ট করে দেওয়া হয়েছে এরকম বড় করে। তো তার মানে মোস্ট লাইকলি যে তিনি থাকছেন না, এটা মোর অর লেস কনফার্মডই। এরপরে যে আসবে সে অবশ্যই একটা যদি দেশি কোচ হয় তাহলে খারাপ না, যেটা সবাই চাইছে, টেকনিক্যাল কমিটির সবাই চাইছে। কারণ মেন্স ফুটবল টিমেও আপনারা দেখতে পাচ্ছেন খালিদ জামিল ন্যাশনাল টিমের কোচ ৩ বছরের কন্ট্রাক্ট এবং সেরকমই কিন্তু একটা চেষ্টা করছে এই টেকনিক্যাল কমিটি ওমেনস টিমেও কিন্তু সেরকম একজনকে আনতে। তো অবশ্যই ইস্ট বেঙ্গল হেড কোচ অ্যান্থনি অ্যান্ড্রুস তিনি আপাতত যে এই একটা রেসে, মানে রেস না ঠিক, বা এই ক্রিস্টিন প্রবাবল ছেত্রী অ্যান্ড অ্যান্টনি অ্যান্ড্রিউস দুজনেই ফ্রন্ট রানার। একদম। অ্যান্থনি অ্যান্ড্রুজ এই একটা তিনি সেই লিস্টে আছে। লিস্টের উপরের দিকেই থাকবেন এবং পাশাপাশি কোচ ক্রিসপিন ছেত্রীও আছে। তিনিও কিন্তু সেই রেসে আছেন। যিনি আপাতত ওই ডেপুটি হেড কোচের পদে আছেন। তাকে হয়তো আ সেই দায়িত্বটা ফিরিয়ে দেওয়া হতে পারে। বাট একটা নতুন কন্ট্রাক্ট দিয়েও কিন্তু অ্যান্থনি অ্যান্ড্রুজকে আনা হতে পারে। বাট অবশ্যই এটা হয়তো মেন্স টিমে যদি বলতাম যে একটা বিদেশি কোচকে সরিয়ে দেশি কোচ টিম ডিপ্লয় করলে কতটা ভালো হবে জানি না। বাট অবভিয়াসলি অ্যান্থনি অ্যান্ড্রুজকে কিন্তু আ নেওয়া হলে ভালোই হবে। কারণ obviously যে পুরো যে ইন্ডিয়ান ওমেন্স ফুটবল টিমের যে কোরটা আছে, সেটাকে কিন্তু তিনি খুব ভালোভাবে চেনেন। অলমোস্ট ইন্ডিয়াতে এখন যে ওমেন্স ফুটবলাররা খেলে অলমোস্ট ৮০ থেকে ৮৫% কিন্তু তার আন্ডারে এককালে খেলেছে। তো এটা একটা বিশাল বড় অ্যাডভান্টেজ। হাতের তালুর মতো চেনে পুরো ওমেন্স ফুটবল একদমই ঠিক, ফ্র্যাটার্নিটিটাকে। একদমই ঠিক। নো ডাউট আমার মনে হয় ইন্ডিয়ান হেড কোচ তারা ভালো করে চিনবেন। তারা আইডব্লিউএল এ কোচিং করিয়েছেন। একদম, ফুটবলারদের স্কাউট করতে তাদের জন্য অনেক সুবিধা হবে, সব ঠিক আছে। বাট এই সবকিছুর মধ্যে এআইএফএফ এর ব্যর্থতাটা কোনোভাবেই ঢাকা যায় না। কারণ আমরা যদি দেখি মাত্র ৬ সপ্তাহ দেয়া হয়েছে আমেলিয়া ভালভার্ডেকে। তাহলে সেই ক্ষেত্রে ক্রিসপিন ছেত্রীকেই রেখে দেওয়া যেতে পারত। ক্রিসপিন ছেত্রী কোচিং করাতেন এফসি এশিয়ান কাপে। একদম, আ ইন্ডিয়ান হেড কোচই রেখে দিতে পারতেন তারা। বাট তারা কোথাও গিয়ে তারা হয়তো ভেবেছিলেন যে ৬ সপ্তাহের জন্য বিদেশি কোচ যার ওয়ার্ল্ড কাপে এক্সপেরিয়েন্স আছে তাকে এনে তারা ভেবেছিলেন কোথাও গিয়ে যে হয়তো ইন্ডিয়াকে ফিফা ওয়ার্ল্ড কাপের জন্য কোয়ালিফাই করে দিতে পারবেন আমিলিয়া ভালভার্ডে। সেটা যদি ভেবে থাকে এআইএফএফ সেটা একেবারেই ভুল। কারণ শর্ট টার্মে কিন্তু কখনোই সাকসেস আসে না। এটা এআইএফএফ এর ভালো করে জানা উচিত এবং আপনারা যদি বাকি যে বিল্ড আপটা দেখেন এই ওমেন্স টিমের এফসি এশিয়ান কাপের জন্য মাত্র ৩ টে ফ্রেন্ডলি ঠিকঠাক ভাবে খেলেছে ইন্ডিয়ার টিম। এগেইনস্ট ইরান, এগেইনস্ট নেপাল, তারপর এই যে বিদেশে গেছে টার্কি, দেন অস্ট্রেলিয়াতে যতগুলো ফ্রেন্ডলিজ খেলেছে ইন্ডিয়ান টিম সবকটা কিন্তু এগেইনস্ট সাবস্ট্যান্ডার্ড অপোনেন্ট। সবকটা এগেইনস্ট সাবস্ট্যান্ডার্ড অপোনেন্ট। সেটাতে কোনো লাভের লাভ কিন্তু হয়নি এই টিমের। আ ব মানে এক কথায় যদি সামারাইজ করতে হয় এক লাইনে,
তাহলে কোথাও গিয়ে কিন্তু আমেলিয়া ভালভার্ডেকে কিন্তু স্কেপ গোট করা হলো। আমেলিয়া ভালভার্ডের যথেষ্ট কিন্তু ভালো কোচিং ক্রেডেনশিয়াল রয়েছে। তিনি দুটো ওয়ার্ল্ড কাপে কোচিং করেছেন কোস্টারিকাকে। তো কোথাও গিয়ে বলির পাঠা হলো কিন্তু আমেলিয়া ভালভার্ডে। কারণ এই এএফসি এশিয়ান কাপের আগে প্রচুর ফ্রেন্ডলিজ খেলেছে ঠিকই, প্রায় ৬-৭ টার বেশি ফ্রেন্ডলি, এবং আরেকটা এরকম ফ্রেন্ডলি ম্যাচে যেখানে ইন্ডিয়ান টিম প্রথম হাফে ১০টা গোল দিয়ে দিয়েছে অপোনেন্টকে। তো সেখান থেকে বোঝাই যাচ্ছে যে এআইএফএফ কিন্তু সেরকম কম্পিটিটিভ ফ্রেন্ডলিও কিন্তু অর্গানাইজ করতে পারেনি এই ন্যাশনাল টিমের জন্য। কিন্তু এখন গিয়ে তারা এই কারণে দেশীয় কোচ আনার চেষ্টা করছে যাতে স্যালারিটা কম দিতে হয়। বিদেশি কোচ থাকলে তাদের স্যালারি অনেক হাই হবে, যেটা এআইএফএফ এর ক্ষেত্রে কঠিন হবে অ্যাফোর্ড করা। সেই কারণেই কি এআইএফএফ সেই দেশীয় কোচের উপর আবার ভরসা রাখতে চলেছে? প্রশ্ন উঠছে। অ্যামেলিয়া ভালভার্ডে তাকে স্কেপগোট করা হচ্ছে, এটা পরিষ্কার। বাট কোথাও গিয়ে এআইএফএফ এর যে ব্যর্থতা সেটা কিন্তু আ একেবারেই ঢাকা যাবে না। আপনাদের কি মতামত অবশ্যই জানান এই দুটো বিষয় নিয়ে, এবং এরকম আরো অনেক ইন্ডিয়ান ফুটবলের আপডেটের জন্য অবশ্যই চোখ রাখুন রেপ স্পোর্টস বাংলার পর্দায়। আবার আপনাদের সকলের সাথে দেখা হচ্ছে পরবর্তী শোতে।